আবার এখানে রিপিট করে দিচ্ছি। আমি না যখন আজ থেকে প্রায় অনেক বছর আগে গো, আমি যখন এইচএস ফার্স্ট ইয়ার পড়তাম, তখন এই মন্দিরে ১ম গেছি। অ্যান্ড ট্রাস্ট মি, ওই মন্দিরের যা অবস্থা ছিল, একদম পুরো মাটির একটা মন্দির ছিল, চাল টাইপের দেওয়া, দালানটা মাটির, এবং হরগৌরীর মূর্তিটা এইটুকুনি আমার মনে আছে, এইটুকুনি ছিল। কিন্তু এবার যে মঞ্জু আমাকে পিকটা দেখালো না, আমি জাস্ট স্ট্রেঞ্জ হয়ে গেছি। আমি বললাম, কি রে এত বড়? বলছে হ্যাঁ এটা বাড়ে, পাথরটা বাড়ে। এই যে এই এই হরগৌরী মূর্তিটা যে দেখছেন, এটা বেশ বড়, কিন্তু আমি কিন্তু এইটুকুনি দেখেছি। এটা নাকি বড় হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু স্বয়ম্ভু নিজেই, হরগৌরী যে নিজে এই স্টোনের মধ্যে হর এবং গৌরী মানে শিব এবং শক্তি একসাথে বিরাজমান, একসাথেই কিন্তু এরা উৎপন্ন হয়েছে। অ্যান্ড দেখো, সোমবার দিন হলো নীল পূজা, নীল ষষ্ঠী। আমরা তো নীল পূজা বলি, অ্যান্ড এখানে নীল ষষ্ঠী বলে। তো ওয়াই নট আজকে ভোলেনাথকেই ডেডিকেট করে। এটা জাগ্রত মন্দির, তোমার বিরুবাড়ির দিকে পাহাড়ে ৩ ঝান্ডা মন্দির বলে বিখ্যাত, গুয়াহাটির পাশে মোটামুটি সবাই জানে, ঠিক আছে? আর এই মন্দির ইয়েটা দেখাচ্ছি, এটি দেখো, ঠিক আছে? এইটা, এটা মঞ্জু আমার ফ্রেন্ড, তোমরা দেখেছোই। আর উনি হলেন বাবা, যে এখন এই মন্দিরেই থাকেন। এটা একদম পাহাড়ের চূড়ায়, ঠিক আছে? একদম পাহাড়ের চূড়ায়। এটা গণপতিজি, অ্যান্ড এটা ভোলেনাথ, এটা ভোলেনাথ, নন্দী মহারাজ। এই যে এইরকম সিঁড়ি হয়ে গেছিল, আমি আর নবনীতা আরো দেখিয়ে দিচ্ছি একদম। এটা তো পুরোপুরি ভালো রাস্তা, দেখছো? আমরা যখন গেছিলাম, মানে কি বলতো, পাহাড়গুলি, মানে মঞ্জু নিজেই বলেছে যে তখন তো শুরুয়াত ছিল রে, বাবা কিছু ২ জন ৩ জন কামলা নিয়ে, মানে স্টাফ নিয়ে নিজে জঙ্গল কেটে গেছে। আমরা যে কিভাবে চড়েছি তোমরা বিশ্বাস করবে না। আমাদের ওখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেই দিন টিউশনের স্যার পড়াবে না কিছুর জন্য। তখন আমাদের মানে মাথায় একটা বুদ্ধি, আমি, নবনীতা, দেবী, আমরা ৩-৪টা মেয়ে, আর ওই যারা আমার পার্সোনাল প্রোফাইলে আছো, একটা ছেলেকে দেখতে পাবে হয়তো, বুরন বলে। ও আমার একদম নেক্সট নেবার একদম। আর ও আমি মানে পুরো একই সনে জন্ম আমাদের দুজনেরই, কোইন্সিডেন্টলি 14, ও 14 ফেব্রুয়ারি, তার ৪-৫ মাস পরেই আমার জন্ম, 14 জুলাই। তো আমরা একদম মানে ছোটবেলার থেকে ওরকম বন্ধুত্ব। তো ও ছিল, আরেকজন ফ্রেন্ড ছিল, সে মারা গেছে, হ্যাঁ। আমি অনেকবারই বলেছি, মানে ওর বার্থডেও 1 জানুয়ারি ছিল, ও মারাও গেছে 1 জানুয়ারি। তো ও গেছিল, আমরা এই কয়জন মিলে, আরেকজন বোধহয় কেউ ছিল কোচিনের, এই কয়জন মিলে কি কষ্ট করে উপরে উঠেছি, তখন এগুলি এইরকম ছিল, হ্যাঁ। অ্যান্ড একটা মানে তোমার গাছ ছিল যেখানে তুমি ধাগা বাঁধতে পারবে, তোমার মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, এই এই ডিউরিং মানে রিগার্ডিং এই ইয়েতে অনেক রকমের মিথ আছে, যেটা এবার আমি মঞ্জুকে জিজ্ঞেস করেছি যে মঞ্জু, আমি না এগুলি শুনেছি, এটা কি ট্রু? বলছে একদম না, একদমই ট্রু নয়। আমি কমেন্ট সেকশনে কমেন্ট পরে বলবো, আমি এখন ঘটনায় ঢুকছি। তো তখন আর কি পেয়েছে, তখন আমাকে এবার যে মঞ্জুর সঙ্গে দেখা হলো, তখন বললো এটা কিভাবে স্থাপিত হলো। তখন মঞ্জুর বাবাকে দেখালামই, তো আঙ্কেল আর কি একটু সন্ত টাইপের, সাধু সন্ন্যাসী, তপ জপ করে। এবং যেটা আমাকে বললো, আরো অবাক করলো, 35 ইয়ার্স ধরে উনি ভোর মানে ২টোয় উঠে ৩টের সময় কামাখ্যা পাহাড়ে উপস্থিত, মানে প্রথম দর্শন এরা করে, এটা 35 ইয়ার্স ধরে হয়ে আসছে। কামাখ্যা পাহাড়ে দর্শন করে তারপরে চলে যায় শুক্রেশ্বর। শর্টসে দিয়েছি শুক্রেশ্বরের, আমি নিজে ওনাকে খুব মানে মানি। প্রচন্ড বড় ভোলেনাথ, শিবলিঙ্গটা বহুত বড়, এটাও স্বয়ম্ভু। ওখানে দর্শন করে উনি বাড়ি ফিরতেন এবং বোলেবম যেতেন। আমাদের এখানে বোলেবমটা বশিষ্ঠ মুনির আশ্রম আছে, যেখানে আমি ত্রিধারার কথা বলেছি, উল্লেখ করেছিলাম, যেটার অস্তিত্ব কোত্থেকে এসছে আজও কোনো সায়েন্টিফিক্যালি কেউ সেটা বের করতে পারেনি। সেই ত্রিধারার জল নিয়ে এসে এই শুক্রেশ্বরে দেবাদিদেব মহাদেবকে ঢালা হয় শ্রাবণ মাসে বোলেবমে। তো একবার কি হয়েছে, বোলেবমের সময় তখন ওর দাদা মোটামুটি বড় ছিল, আর মঞ্জু তখন কত বলে, আমি তখন ৩-৪ বছরের। তো তখন ওর বাবা গেছে বোলেবমে জল আনতে, বশিষ্ঠ থেকে তোমার শুক্রেশ্বর বেশ অনেকটা, খালি মানে তুমি যদি রাত্র 10টার সময় হাঁটা শুরু করো, ভোর 4টা-5টা নাগাদ শুক্রেশ্বর এসে পৌঁছাবে, মানে ডিস্টেন্সটা বেশ ভালোই। তো আঙ্কেল ওই জলটা নিয়ে গেছে, তারপর না জলটা নেওয়ার পর আঙ্কেল পুরোপুরি হিপনোটাইজের মতো হয়ে গেছে, মানে পুরো কি বলবো, বলছে কোনো সেন্স নেই, জলটা নিয়ে না উনি যেমন ওনার পা আস্তে 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 ওই পাহাড়ের উপরে ওঠা শুরু করলো। যদিও এখন দেখছো এত মসৃণ, তখন কিন্তু এত মসৃণ ছিল না, জঙ্গল, লতা পাতা এগুলি ধরে ধরে ধরে, অ্যাজ ইফ ওনাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে যে ওইখানে ওই মানে বিরুপাড়ির পাহাড় বলে ওটাকে, ওই পাহাড়ে ওঠ।
এবং ওর দাদা, মঞ্জুর দাদাও কিন্তু, মঞ্জুর দাদা তখন হিপনোটাইজ হয়নি, ওর বাবাই হিপনোটাইজ হয়েছে, এবং বাবাকে তো একা ছাড়া যায় না। মঞ্জুর দাদাও পুরোপুরি আঙ্কালকে স্মরণ করতে করতে কিন্তু বিরুবাড়ির পাহাড়ে উপস্থিত হলেন, এবং সেখানে মঞ্জুর দাদা এবং বাবা দুজনেই দেখলেন বিরাট বড় সাদা রঙের একটা ষাঁড়, বা তোমরা বলতে পারো নন্দী মহারাজ। তো ষাঁড়টা যেমন মঞ্জুর বাবারই ওয়েট করছেন, এবং আঙ্কেলকে দেখে ওর পিচ ফিরে না আস্তে আস্তে যেতে লাগলো, যেতে লাগলো, যেতে যেতে একদম টিন ঝান্ডা মন্দির, যে একদম পুরো বলছি পাহাড়ের চূড়ায়, সেই চূড়ায় গিয়ে দাঁড়ালো এবং দেখছে একটা কালো রঙের পাথর, ঠিক আছে? তো কালো পাথর, এবং মানে কি বলে ভেতর থেকে এটা এসছে, ওই যে বশিষ্ঠ মুনির আশ্রম থেকে আনা জলটা, সেটা কিন্তু সেই কালো পাথরে ঢেলেছে। ঢালার পর উনি না বাড়ি আসার পর তখন ওনার স্তম্ভিত ফিরলো, আরে আমি শুক্রেশ্বর না গিয়ে কোন পাহাড়ের চূড়ায় উঠেছি, চূড়ায় উঠতে প্রায় ওনার 3-3.5 ঘন্টার ওপরে লেগেছে। হ্যাঁ, এখন যেহেতু মানে বেশ ভালোই রাস্তা, হার্ডলি 15-20 মিনিটে পৌঁছে যাবে, আমরাই যে উঠেছিলাম অনেক কষ্টে লোকনাথ বাবার পাহাড়ের ওদিক দিয়ে, অলমোস্ট আমাদের 2 ঘন্টা লেগেছিল চড়তে, ঠিক আছে? নামতে তো খুব ইজি, চড়তে 2 ঘন্টার মতো লেগেছিল, যেখানে আমি পড়েছি, নবনীতা পড়েছে, আমাদের এক বান্ধবী ছিল দেবী, আমরা মানে তিনজনে ধাম ধাম করে পড়েছি, মানে স্লিপ কেটে যায় ওরকম, তো মানে চড়াই একদম পুরো খাড়া পাহাড় ছিল তখন, যেহেতু তখনও আর কি ওরকম ভাবে কনস্ট্রাকশন করা হয়নি, ঠিক আছে? তো তখন না ওনার বললো, আরে আমি যাব শুক্রেশ্বর, আমি ওইদিকে ওই পাহাড়ে গেলাম কেন? আর আমি তো জানি না ওই পাহাড়ে কি আছে না আছে, কোনোদিনও যাইনি, যাওয়ার প্রয়োজনই মনে করে না, অত চূড়াতে কে থাকবে, কোনো ঘর বাড়িও তখন ছিল না। হ্যাঁ, তো তখন উনি রাত্রেবেলা স্বপ্ন পান, আদেশ পান যে উনি যে পুজো করে এসছেন, উনি মানে শিব এবং শক্তি দুজনেই একসঙ্গে উঠেছে, এবং ওখানে গিয়ে আর কি আঙ্কেলকে করছেন যে পুজো দিতে। তো আঙ্কেল পরের দিনও আউট অফ কিউরিসিটি উনি যান, গিয়ে দেখে সত্যি সত্যি ওখানে ওরকম পাথরটা আছে, কারণ তখন তো উনি যখন যেদিন আগের দিন পুজো করেছেন, উনি তো নিজের হোশেই ছিলেন না, না? ভালো করে পুজো টুজো করার পর দেখছি হ্যাঁ ওই জায়গাটায়, এবং সত্যি একটা কালো মানে কালো পাথরের মতো, এবং ওটা না বোঝা যাচ্ছে যে দুটা মুখ আর কি হবে, মানে দুটো পার্ট, মানে মিডিলে না একটা চির টাইপের ধরা পাথরটা। তো উনি না ওখানে একদৃষ্টে তাকিয়ে বলছে, তুমি আমাকে কেন এখানে আনলে? আমি তো সংসারী মানুষ, আমি এত দূরে এসে কি পুজো করতে পারবো? হ্যাঁ, তুমি কেন করলে? আমার দ্বারা তো পসিবল না। সেদিন রাত্রে আবার স্বপ্নাদেশ পান যে আহ, তোর, তুই যেভাবে দিবি আমি সেভাবেই সন্তুষ্ট। খালি তুই একটা কাজ করে নিস, যে কোনো মতে আর কি ওই যে আগে ফলের পেটি, কাঠের পেটি আসতো না, ওই পেটি দিয়ে বলেছে আমাকে আবিষ্ট করে রাখ, এবং আস্তে ধীরে তুই জায়গাটা পরিষ্কার করে নিস, কারণ অনেক দলে দলে কিন্তু ভক্ত আসবে আমাকে দর্শন করার জন্য, তো ওদের জন্য তো রাস্তাটা একটু হলেও ঠিক করতে হবে না? তো আঙ্কেল ওরকমই মানে দুজন কামলা নিয়ে ওরকম কোনো মতে লতা পাতা কেটে, মানে মাটির, আমরা যখন গেছিলাম পুরো মাটিরই ছিল, আমরা আমরা যখন আমাদের গ্রুপটা গেছিলাম, তো ওখানে তখন এক চালা ছিল ওরকম আর কি, মানে মোটামুটি আর কি কি বলবো, কোনো মতে আর কি একটা মন্দির বানানো মাটির আর কি। ঠিক আছে, তো এরকম করে করে উনি স্বপ্নাদেশ দেওয়া শুরু করেন। তো একদিন কি হলো, যে আস্তে আস্তে মন্দির ডেভেলপমেন্ট হচ্ছে, অনেকে যেমন আমরা একটা গ্রুপ গেলাম, যে তখনও কিন্তু কাঁচা ছিল, আস্তে আস্তে তো এটা মানে সবার লোকমুখে প্রচার হওয়া শুরু করলো। তো তখন একটা কি হলো, একজন কি বলবো, নামটা নিচ্ছি না এখানে, একজন খুব বিত্তবান ফ্যামিলির একজন মেম্বার, উনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন, এবং উনি ওই মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে দর্শন করলেন, বাবার পূজা টুজো করলেন, করার পর উনি নাকি যেটা আর কি একদম পুরো লাস্ট স্টেজ ছিল, মানে উনি বাঁচবেনই না, উনি কিন্তু 8 বছর বেঁচে ছিলেন, এবং উনিই নাকি এই যে রাস্তাঘাট দেখছো বা মন্দিরের যে ম্যাক্সিমাম কাজটা কিন্তু উনিই করে গেছিলেন, হ্যাঁ, যাতে মানুষ আসতে পারে। তো আরেকটা হলো যে আঙ্কেলকে ভোলেনাথ মানে উনি তো স্বপ্ন দেখান যে আমার কালো পাথরের ইয়েটা দেখে না অনেকে ভয় পাচ্ছে, তুই একটা কাজ কর, তুই এটাকে পেইন্ট কর, সুন্দর করে পেইন্ট কর। বলছে কি পেইন্ট করব, এটা তো একটা মানে না শিবলিঙ্গ, আর মনে হচ্ছে মিডিলে চির, বলছে এটা তো আমাদের শিব এবং শক্তির প্রতীক, তুই একটা সাইড শিব, মানে আমার মুখের আদলে তুই চিত্রটা অঙ্কন কর, আরেকটা শক্তি, মা শক্তির রূপটা। তো ওর জন্য এরকম ভাবে কিন্তু পেইন্ট করা হয়, প্রতি বছর পেইন্ট করা হয়, কারণ কি প্রতি বছর জিনিসটা কিন্তু বড় হচ্ছে, বুঝেছো? এটা কিন্তু স্বয়ং ওনারই আদেশে এই কাজটা করা হয়। আরেকটা ইনসিডেন্ট মঞ্জু বললো, আমাদেরই পাড়া থেকে একটা মানে পোলিও রোগে আক্রান্ত একটা ছেলে, তখন অলমোস্ট বিরুবাড়ির রাস্তাটা কিন্তু হয়ে গেছে, সিঁড়িগুলো যে দেখলে এগুলো কিন্তু হয়ে গেছিল, হ্যাঁ, ও উপরে গেছে, গিয়ে অবভিয়াসলি না একটা সন্তান, সব মায়েরই মা বাবারই
আ মানে একটা ইয়ে থাকে যে বাচ্চাটা যাতে ঠিক হয়ে যায়। ওর নাকি পায়ে ওই যে পোলিও রোগে আক্রান্ত হলে যেহেতু ছোট বড় হয়ে যায় না, একটা মেশিন ফিট করা থাকে। তো বাচ্চাটা গেছে কষ্ট করে। যাওয়ার পর ওখানে দর্শন-টর্শন করেছে। করার পর হঠাৎ কি হয়েছে হোঁচট খেয়ে না অনেকগুলি সিঁড়ি তো প্রায় বলছে মঞ্জু যেটা বলল আমাকে ৪০ টা না ৫০ টা সিঁড়ি পুরো মানে নিচে পড়েছে আরকি পাল্টি খেয়ে। পড়ার পরে ওই জিনিসটা না আপনে আপ ভেঙে গেছে। অ্যান্ড মিরাকল হলো এই বাচ্চাটা ওই ৫০ টা সিঁড়ি আপনে আপ উইথআউট এনি হেল্প উঠে গেছে। তো এইসব ঘটনার পরে আমি যে বলি গুয়াহাটির মানুষ সবাই তিনঝান্ডা মন্দির জানে। এইসব অলৌকিক ঘটনার জন্য কিন্তু আজ মোটামুটি গুয়াহাটির অনেকেই আমরা তিনঝান্ডার মন্দিরের ব্যাপারে জানি। আরেকটা ইনসিডেন্ট বলছি, এখানে মা-বাবা কিন্তু স্বয়ং মানে নাগ-নাগিনী রূপে মা-বাবা স্বয়ং বিরাজমান। মায়ের রূপটা হলো গোল্ডেন কালারের স্নেক এবং বাবার রূপটা হলো ব্লাক কালারের স্নেক। এবং সেই তোমরা যে হরগৌরীর মূর্তিটা দেখলে ওটার মিডিলে না এখন যদিও মানে আগে তো মাটির ছিল, এখন ওই যে বললাম উনি ভদ্রলোক কিন্তু পুরোপুরি তোমার শ্বেত পাথরের দিয়ে টাইলস ফাইলস দিয়ে ফিট করে দিয়েছেন। তো ওখানে মিডিলে একটা গর্ত আছে, ওই গর্তেতেই মা-বাবা থাকে। একদিন কি হয়েছে মানে যেহেতু পুরো কনস্ট্রাকশন এর কাজ চলছে, টাইলস বাগেরা ফিট করা হবে। তো মঞ্জুর বাবা সেদিন মানে কাজ তো হচ্ছে, ওনার ছেলে গেছে, বড় ছেলে গেছে। আর মঞ্জুর বাবা বলছে যে, "ঠিক আছে আমি দুপুরের নাগাদ যাবো। আমার পূজা অর্চনা করে দুপুরের নাগাদ যাবো।" ঠিক আছে? তো মঞ্জুর বাবা গিয়ে দেখে ওখানে যে রাজমিস্ত্রি কাজ করছিল ওর অবস্থা খুব খারাপ। শ্বাস নিতে পারছে না। এই যায় সেই যায় অবস্থা। তো মঞ্জুর আ মানে বাবা যেটা বললেন যে, আম মন্দিরের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে? বলছে, "হ্যাঁ, মোটামুটি শেষ।" বলছে, "ওই গর্তটা খালি রেখেছিস?" বলছে, "কোন গর্ত?" বলছে, "আরে মন্দিরের ভেতরেই যে গর্তটা ছিল, সেটা কি খালি রেখেছিস?" বলছে, "না, তুমি তো আগে বলোনি। আমরা তো ওটা টাইলস দিয়ে বন্ধ করে রেখেছি।" বলছে, "শিগগির ওটা ভাঙ।" ওই যে ওখানে তো মা-বাবা থাকেন না? ওই সাফোকেশন এর যে প্রবলেমটা হচ্ছে ওটাই রাজমিস্ত্রি আ মানে প্রবলেমটা ও ইয়ে করছে, ফেস করছে, "শিগগিরই ভাঙ।" তখন নাকি মঞ্জুর বড়দা নিজে হাতুড়ি নিয়ে গিয়ে সেই টাইলসটা ভাঙে এবং সেই গর্তটা উন্মুক্ত করে। সেই গর্তটা উন্মুক্ত করার পর যখন মানে বুঝতেই পারছো মা-বাবারা শ্বাস নিতে পারছেন এবং মিরাকল একটা কাণ্ড ঘটে গেল যে সেই রাজমিস্ত্রিও কিন্তু শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন। তো মানে বুঝতে পারছো এই মন্দিরের মাহাত্ম্য কত বড়। তো আমি জানি মঞ্জু হয়তো জয়েন করেছে। ও 300 সিঁড়িটা লিখছে এটা মঞ্জুই হবে। নেক্সট বার আসলে মঞ্জু তুই আমাকে নিয়ে যাবি।